বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 10 জুন 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি এমসিকিউ ব্যাচ 2026-এর 14তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 14তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আপনার 205 ঘ ধারা থেকে বা 205 ডি। তো এই যে 205 ঘ বলেন বা 205 ডি, এই ডি বা ঘ এর মাঝে কিন্তু কোনো ব্রাকেট আসবে না। আচ্ছা, একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা এবং পুলিশ কর্তৃক তদন্ত চলমান থাকলে তখনকার পদ্ধতি, এটা বলছে 205-এর ঘ। আমি আগে কিছু কথা বলি, এই কথাগুলো শোনেন, তারপরে আমরা বইয়ের সাথে এই বিষয়টা মিল মিল করব বা মিলিয়ে পড়ব। বলছে যে যে একই বিষয় নিয়ে, ধরেন আপনার বাসায় একদল লোক এসে আপনারে মারছে। মারার পরে আপনি প্রথমে একটা নালিশি মামলা দায়ের করছেন। নালিশি মামলা করতে হয় কোথায়? ম্যাজিস্ট্রেটের কাছে। নালিশি মামলা দায়ের করার পর কিছুদিন পর আবার একই বিষয় নিয়ে থানায়ও একটা মামলা করছেন। বুঝছেন? এখন নালিশি মামলার ক্ষেত্রে নালিশি মামলা, আপনার নালিশি মামলাটা যে কোনো পর্যায়ে থাকতে পারে। এটা তদন্ত পর্যায়ে থাকতে পারে, এটা অনুসন্ধান পর্যায়ে থাকতে পারে, ইভেন এটা বিচারিক পর্যায়েও থাকতে পারে। কিন্তু যে জিয়ার মামলাটা করেছেন ওই মামলাটা, মানে থানায় যেটা করেছেন ওই মামলাটা থাকতে হবে তদন্ত পর্যায়ে। কোন পর্যায়ে বলেন? তদন্ত পর্যায়ে। এখন আহ, যখন নালিশি মামলার বিচারক উনি জানতে পারলেন যে একই বিষয় নিয়ে একটা মামলার তদন্ত থানায় চলমান আছে, ওনার কাছে তো একটা মামলা অলরেডি আছেই, আর সেম বিষয় নিয়ে একটা মামলার তদন্ত থানায় চলমান আছে, তাহলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এটা জানার সাথে সাথে ম্যাজিস্ট্রেট তার যাবতীয় কর্মকাণ্ড, মানে নালিশি মামলার যাবতীয় কর্মকাণ্ড স্থগিত করবে। কি করবে বলেন? স্থগিত করবে। এবং উনি ওই জিআর মামলার যে পুলিশ তদন্তকারী কর্মকর্তা, ইনভেস্টিগেটিং অফিসার, তাকে বলবে যে আপনি যত দ্রুত সম্ভব পুলিশ প্রতিবেদন জমা দেন, পুলিশ প্রতিবেদন জমা দেন। এবং পুলিশ প্রতিবেদন আসার পরে, পুলিশ প্রতিবেদনে তো পুলিশ চার্জশিট দেখ বা ফাইনাল রিপোর্ট দেখ, ওখানে তো নাম থাকে যে অমুক 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 অপরাধ করেছে। পুলিশ প্রতিবেদন আসার পরে ম্যাজিস্ট্রেট মহোদয় ওই পুলিশ রিপোর্টের যে যাদেরকে আসামি করছে, আসবে না যে অমুক অমুক অপরাধ করছে। ধরেন নালিশি মামলার আসামি ছিল 3 জন: নির্মল, ফেরদৌস, দিন মোহাম্মদ। আর পুলিশ রিপোর্টে দেখা গেল আসামি আছে তানবিন, শাকিল, নূর আলম খান। বুঝছেন? বিষয় একই, কিন্তু পুলিশ রিপোর্টে আসামি আসছে একটা, আর নালিশি মামলার আসামি আলাদা। তাইলে দুই মামলা দুই মামলার গতিতে চলবে। পুলিশি মামলা জিয়ার মামলা জিয়ার মামলার গতিতে, সিআর মামলা সিআর মামলার গতিতে। কিন্তু যদি দেখা যায় পুলিশ রিপোর্টে আসছে যে পুলিশ রিপোর্টেও ওই নালিশি মামলাও নির্মল আছে, ফেরদৌস আছে, দিন মোহাম্মদ আছে, পুলিশ রিপোর্টেও নির্মল আছে, ফেরদৌস আছে, দিন মোহাম্মদ আছে, মানে দুই মামলার আসামিরা কি এক। তাহলে সেই ক্ষেত্রে দুইটা মামলাকে ম্যাজিস্ট্রেট একত্রে মার্জ করবে, মানে একত্রীভূত করবে। একত্রীভূত করে ওই দুইটা মামলা চলবে পুলিশ রিপোর্টে দায়ের করছে এমন ভিত্তিতে। মানে পুলিশ রিপোর্ট দায়ের করছে মানে হলো আপনার জিআর মামলা ভিত্তিতে ওই দুইটা মামলা একসাথে বিচার হবে। দুইটা মামলা তখন হয়ে যাবে একটা মামলা, দুইটা মামলা তখন হয়ে যাবে একটা মামলা। তো তাহলে আমি যদি আবার আপনাদের বলি যে একই বিষয় নিয়ে কয়টা মামলা থাকবে? দুইটা। একটা হলো নালিশি মামলা, নালিশি মামলাটা যে কোনো পর্যায়ে থাকতে পারে, কিন্তু জিআর মামলাটা থাকবে তদন্ত পর্যায়ে। ম্যাজিস্ট্রেট যখন জানবেন, জানার সাথে সাথে উনি কি করবেন? ওই তদন্ত প্রতিবেদন তলব করবে। তলব করার পরে যদি দেখে যে পুলিশ রিপোর্টের সাথে নালিশি মামলার আসামিদের সাদৃশ্য আছে, মিল আছে, তাহলে দুইটা মামলা বিচার একসাথে উনি করবেন। আর যদি মিল না না থাকে, তাহলে তুমি তোমার মতো নালিশি মামলা নালিশি মামলা। 205 ডি, 205 ডি। এখন আমরা একটু পড়ি, তারপরে আপনাদের প্রশ্ন নিব। দেখেন, একটু ধৈর্য ধরে থাকেন। যে একই অপরাধ সম্পর্কে নালিশি মামলা ও পুলিশ কর্তৃক তদন্ত চলমান থাকলে ফৌজদারি কার্যবিধির 205 গ ধারায় উল্লেখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। নিম্নে বিস্তারিত বিবরণ দেওয়া হলো। প্রথমে দেখেন, অনুসন্ধান বা বিচার স্থগিত। 205 গ-1, একই অপরাধ সম্পর্কে নালিশি মোকদ্দমা পুলিশ তদন্ত চলতে থাকলে ম্যাজিস্ট্রেট তার অনুসন্ধান বা বিচার স্থগিত, আন্ডারলাইন করে, ম্যাজিস্ট্রেট তার অনুসন্ধান বা বিচার স্থগিত করবে। মানে কোনটার কার্যক্রম স্থগিত করবে? সিআর মামলা।
ধারা 205 এক ধারায় বলা হয়েছে, যখন পুলিশ রিপোর্ট ব্যতীত অন্য কোনো ভাবে মামলা দায়ের করা হয়, অর্থাৎ নালিশি মামলার বিচার অনুসন্ধান পর্যায়ে যদি ম্যাজিস্ট্রেটের নিকট হয় যে উক্ত অপরাধ সম্পর্কে পুলিশ কর্তৃক তদন্ত চলমান আছে, উক্ত ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার নিকট অপরাধটির, আন্ডারলাইন করবেন, অনুসন্ধান বা বিচার স্থগিত করবে। কোনটার অনুসন্ধান বা বিচার স্থগিত করলো? কোনটার? নালিশি মামলা। এবং তদন্তকারী পুলিশ কর্মকর্তার নিকট হতে উক্ত বিষয়ে প্রতিবেদন তলব করে। তদন্তকারী কর্মকর্তার কাছে ওই বিষয়ে কি চাইবে? প্রতিবেদন চাইবে। তারপরে দেখেন, একত্রে বিচার করবে 205(ঘ)(2)। ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন পুলিশ মামলা ও পুলিশের নিকট তদন্তাধীন মামলা একত্রে বিচার করতে পারবে, যদি 173 ধারার অধীন তদন্তকারী পুলিশ কর্মকর্তা রিপোর্ট দাখিল করে এবং এমন প্রতিবেদনের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট এমন কোন ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিল যে ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলারও আসামি। মানে দুই মামলার আসামিদের যদি কি থাকে? মিল থাকে। উক্ত ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নালিশি মামলা এবং পুলিশ প্রতিবেদনের উপর ভিত্তি করে উদ্ভূত মামলার অনুসন্ধান এবং বিচার একত্রে করবে। যেন উভয় উভয় মোকদ্দমা, আন্ডারলাইন করবেন, উভয় মোকদ্দমা পুলিশ রিপোর্টের ভিত্তিতে দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। নির্মল সাহেব, ওটা একটু লাগাই দিয়ে আসেন, নাহলে এই দিয়ে আসেন, এই যে ফাঁকা আমাদের মূল্যবান বাতাস বেরিয়ে যাচ্ছে, জান। তাহলে এখানে যদি মিল না থাকে তাহলে কি হবে? ম্যাজিস্ট্রেট স্থগিত নালিশ মামলাটি অনুসন্ধান বা বিচার অগ্রসর হবে 205(ঘ)(3)। তদন্তকারী কর্মকর্তা কর্তৃক দাখিলকৃত পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেটের নিকট বিচারাধীন নালিশি মামলার অভিযুক্ত ব্যক্তির সাথে সম্পর্কিত না বা পুলিশ রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট কোনো অপরাধ আমলে না নিলে ম্যাজিস্ট্রেট যে নালিশি মামলাটির কার্যক্রম স্থগিত করেছিল উক্ত মামলার অনুসন্ধান বা বিচার অগ্রসর হবে। তাহলে আমার এই জায়গায় যে মূল থিমটা হলো যে নালিশি মামলাটা যে কোনো পর্যায়ে থাকতে পারে, আর পুলিশি মামলাটা তদন্তাধীন থাকবে। তারপর তদন্ত প্রতিবেদন তলব করবে। যদি উভয় মামলার পুলিশ রিপোর্ট আর সিআর মামলার আসামিদের মিল থাকে তাহলে একসাথে বিচার করবে। আর মিল না থাকলে তুমি তোমার গতিতে, আমি আমার গতি। বুঝছেন? জেনে রাখা ভালো, 205(ঘ) ধারাটি শুধুমাত্র নালিশের মাধ্যমে দায়েরকৃত মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আন্ডারলাইন করে 3টে স্টার দেন। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে 205(ঘ) ধারাটি কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য, তারপরে আছে একই অপরাধ সম্পর্কে নালিশি মোকদ্দমা ও পুলিশ তদন্ত চলতে থাকলে ম্যাজিস্ট্রেট তার অনুসন্ধান বা বিচার স্থগিত করবে। ম্যাজিস্ট্রেট স্থগিত করবে কত ধারায়? 205(ঘ)(1)। একমাত্র দায়রা জজ কর্তৃক বিচার্য মামলা ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, 205(গ) ধারায় দায়রা আদালতে প্রেরণ করতে পারে এবং 205(গ) ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট বিচারের জন্য পাঠাতে পারে। গতদিন আমরা যে ধারাগুলো জেনেছি তার সাথে আরো একটা ধারা যুক্ত হবে। সেই ধারাটা হলো 205(গ)(গ) আর 205(গ). মানে যখন আমলি আদালতের ফাংশন শেষ তখন আমরা জানি ওই মামলাটা বিচারের জন্য পাঠাবে। তো বিচারের জন্য কোন আদালতে পাঠাবে এটা বলা আছে দ্বিতীয় তফসিলের 8ম কলাম। যদি ওই মামলাটা ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচারযোগ্য হয় তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে 205(গ)(গ), 205(গ)(গ) বা সিসি। বিমল সাহেব পেপারে আসেন। আর যদি এটা দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য হয় তাহলে দায়রা আদালতে পাঠাবে 205(গ), 205(গ). তাহলে আমরা মামলা স্থানান্তরের দুইটা ধারা পেলাম, 205(গ) আর 205(গ). অর্থাৎ আমলি আদালত থেকে দায়রা আদালতে যাচ্ছে 205(গ), আর আমলি আদালত থেকে সিজিএম বা সিএমএম এর কাছে যাচ্ছে 205(গ)(গ). আর গতদিন পড়ছি 192, যেখানে বলা হয়েছে সিজিএম বা সিএমএম কোন মামলা আমলে নেওয়ার জন্য সেটা বিচার বা অনুসন্ধানের জন্য পাঠাবে কার কাছে? অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। বুঝছেন? পীযুষ সাহেব, এই কাছে আসেন, ধারে এসে বসেন। মেলা দিন তো জীবনে দূরে দূরে থাকলেন, ধারে বসেন। দেন, কেউ আসলে ঠেলা দেবেন না, দেন। আচ্ছা, তো তাহলে এই নুর আলম খান, 205(ঘ) যে আমরা পড়লাম এটার মূল বিষয়বস্তু কি বলতে পারবেন আপনার ভাষায় যা বুঝলেন? নতুন বই কিনে ফেলছেন? হজম আর হলো না নাকি? বলেন নুর আলম খান।
হুম। তদন্ত যদি চলমান থাকে তাহলে ম্যাজিস্ট্রেটের যে আছে ওটা স্থগিত। মানে আপনাদের কাছে আমার পাল্টা প্রশ্ন হলো যে ধরেন, আপনারা এত প্রশ্ন করেন নাই, আমি করে দিই। যে ধরা যাক যে পুলিশ রিপোর্টে যে আসামিদের নাম আসছে তার সাথে সিআর মামলার সকল আসামির মিল নাই, কিছু কিছু আসামির মিল আছে, কিছু কিছু আসামির মিল নাই, তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে কি হবে? এটা আদালতের এখতিয়ার, আদালত ইচ্ছা করলে ওই একসাথে বিচার করতেও পারে, আবার কি বললে যে তুমি তোমার গতিতে চলো, আমি আমার গতিতে চলি। এই হলো কথা। তো আমরা সিস্টেম মামলা যদি দুটোই একই ক্যাটাগরি হয়, একই ঘটনা কেন্দ্র করে হয়, হুম, আসামি আলাদা থাকলে বিচার আলাদা হয়। শুধু শুধুমাত্র আসামি না হয়। হ্যাঁ, 205D কি বুঝলেন তাই তো বলতেছে, এতক্ষণ ধরে তো তাই বললো। মামলা, না সেটাই জিজ্ঞেস করতে, মামলা সব কিছুই এক, তো আসামি। হ্যাঁ, আসামি আলাদা। এখন যদি ধরেন উদাহরণস্বরূপ বলি যে সিআর মামলায় আসামি 4 জনের মিল আছে, আর জিআর মামলায় যে আসামি সেই 4 জনের সাথে এই 4 জনের কোনো মিল নাই। এখন সিআর মামলার ক্ষেত্রে তো নতুন করে আর আসামিদের ঢুকানোর কোনো সুযোগ নাই, কিন্তু জিআর মামলার ক্ষেত্রে তো আসামি ইচ্ছা করলে মামলা সাজা দেওয়ার আগেও চার্জশিট দিতে পারে, সাপ্লিমেন্টারি চার্জশিট আমরা সামনে পড়বো। জি। এখন আমরা সেলফ প্র্যাকটিসের প্রশ্নে চলে আসি। সেলফ প্র্যাকটিসের যে প্রশ্ন, এটা যদি একটু দেখি। আহ 3 নম্বর প্রশ্নটা দেখেন, যখন ম্যাজিস্ট্রেট দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য কোনো অপরাধ দায়রা আদালতে স্থানান্তর করে, সেই ক্ষেত্রে বিষয়টি অবগত করতে হবে কাকে? এটা আন্ডারলাইন করেন, পাবলিক প্রসিকিউটরকে। এটা ওই 205 গতে বলেছে, মানে আপনি যখন কোনো মামলা দায়রা আদালতে প্রেরণ করবেন, দায়রা আদালতে বিচারযোগ্য, তাহলে অবশ্যই অবগত করতে হবে পাবলিক প্রসিকিউটরকে। তারপরে 4 নম্বর প্রশ্নটা দেখেন, একই অপরাধ সম্পর্কে নালিশি মোকদ্দমা ও পুলিশ তদন্ত চলতে থাকলে নিম্নলিখিত কোন পদক্ষেপটি সঠিক? ম্যাজিস্ট্রেট তার অনুসন্ধান বা বিচার স্থগিত করবে, ম্যাজিস্ট্রেট তার অনুসন্ধান বা বিচার স্থগিত করবে। তারপরে 5 নাম্বারটাও ইম্পর্টেন্ট, পড়ে ফেলবেন, যে যখন একই অপরাধের জন্য অভিযোগের ভিত্তিতে সিআর কেস এবং পুলিশ রিপোর্টের ভিত্তিতে অন্য একটি মামলা চলমান থাকে, এই ক্ষেত্রে নিম্নলিখিত কোন সিদ্ধান্তটি সঠিক? একই আদালত কর্তৃক উভয় মামলা একত্রে অনুসন্ধান ও বিচার করা যাবে। 8 নম্বর প্রশ্নটা দেখেন, যে নালিশকারী মারা গেলে ফৌজদারি মামলাটি ড্যাশ হবে এবং আসামি মারা গেলে ফৌজদারি মামলাটি ড্যাশ হবে। নালিশকারী একটা মামলায় রাষ্ট্রপক্ষ যদি হয়, মানে নালিশকারী হোক বা যে রাষ্ট্রপক্ষ যেই হোক না, সংবাদদাতা হোক, বাদী পক্ষের মারা যাওয়ার কারণে মামলায় তেমন কিছু হয় না, মামলা অ্যাবেট হয় না, অ্যাবেট বা বাতিল হয় না। কিন্তু আসামি মারা গেলে মামলা অ্যাবেট বা বাতিল হয়। একটা ফৌজদারি মামলায় যদি আসামি মারা যায় তাহলে মামলা কি হবে? অ্যাবেট বা বাতিল হবে। তো এই, ওদের কার্যনির্বাহী কোনো মারার মামলা, হ্যাঁ, সেই ক্ষেত্রে মনে করেন যে মামলা 5-10 বছর আগে তো আর বিচার ট্রায়াল হতো, সেই ক্ষেত্রে মনে করেন যে বিচার পর্যায়ে চলে যাওয়ার পরে ওই পক্ষে মামলার যে বাদী উনি মৃত্যুবরণ করেন। বাদী পক্ষ মৃত্যুবরণের কারণ হ্যাঁ, 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 সেক্ষেত্রে কি ওই আসামি যদি যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড দেয়, ওরা কি ওই রায় যাবো? যাবে না কেন? একটা মামলায় কি যিনি সংবাদদাতা সে কি মামলা শুধু প্রমাণ করে? মামলায় তো, আর সংবাদদাতা মারা গেলে কি আসে যায়? জিয়ার মামলা তো চালাবে কে? রাষ্ট্রপক্ষ। এ জায়গায় সংবাদদাতা যদি মারা যায় তাহলে ভালো, সংবাদদাতা যদি মারা যায় তাহলে তারে তো আর সাক্ষী হিসেবে পাওয়া যাচ্ছে না, সে এজাহারে যা বলছে ওইটাই সাক্ষ্য হিসেবে তখন গ্রহণ হবে। এর পরবর্তীতে উচ্চ আদালত আপিল করবে। আপিল তো করতেই পারে যে কোনো কিছুতে, আপনি 10টা ধর্ষণ করে ফাঁসি হইলেও আপিল করার ক্ষমতা আপনার আইনে দিছে। আচ্ছা, এখন আমরা একটু পড়ি যে অপরাধ আমলে নেওয়া এবং সংশ্লিষ্ট বিধান সমূহ। আমরা অলরেডি একটা বিষয় জানি, যে অপরাধ আমলে নেওয়া বলতে কতদিন বলছিলাম, আমলে নেওয়া বলতে কি বোঝায় বলেন তো? বিচারার্থে গ্রহণ। আর আমলে নেওয়া মানেই কত ধারায় সমন করে?
204 ধারায় সমন অথবা ওয়ারেন্ট। যখন কোনো মামলায় ম্যাজিস্ট্রেট সমন বা ওয়ারেন্ট দেয় তখন ধরে নেবেন ওই অপরাধটা কিসে নিতে, আমলে নিতে। তো ফৌজদারি মামলার কার্যক্রম শুরুর পূর্ব শর্ত হলো আদালত বা ম্যাজিস্ট্রেটকে অপরাধটি আমলে নিতে হবে। 190 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া, অপরাধ আমলে নেওয়ার পর 191 এবং 192 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা স্থানান্তর করা, 193 ধারায় দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া এবং 195 থেকে 199 খ ধারা পর্যন্ত অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমলে নেওয়ার অর্থ এখানে বেশ বিস্তারিতভাবে লিখেছে। বাট আমলে নেওয়া বলতে যেটা বোঝায় সেটা হলো 190 পথে আমলে নেওয়া মানেই হলো আপনার সমন অথবা ওয়ারেন্ট দেওয়া। নট অনলি 190 ধারায় মোট 3টা উৎসের উপর ভিত্তি করে অপরাধ আমলে নেয়। যে জায়গায় আমলে নেক না কেন মূল কথা কিন্তু ওই সমন অথবা ওয়ারেন্ট। দেখেন, আমলে নেওয়া অর্থ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অপরাধের বিরুদ্ধে অগ্রসর হওয়ার জন্য উপাদান আছে বলে ম্যাজিস্ট্রেট মানসিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী ফৌজদারি কার্যবিধির অধীন অগ্রসর হওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করলে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিয়েছে বলে গণ্য হবে। আমলে নেওয়ার আর একটা বাংলা প্রতিশব্দ কি? বিচারার্থে গ্রহণ। অর্থাৎ অপরাধ সংগঠন বিষয়ে ম্যাজিস্ট্রেটের নিকট কোনো পুলিশ রিপোর্ট বা অভিযোগ দায়ের করা হলে বা ম্যাজিস্ট্রেট ব্যক্তিগতভাবে অপরাধ সংগঠন সম্পর্কিত কোনো তথ্য প্রাপ্ত হলে এবং সেই পুলিশ রিপোর্ট বা অভিযোগ বা তথ্যে উল্লেখিত ঘটনা কোনো অপরাধ সংগঠন হয়েছে বলে প্রকাশ করেছে বলে ম্যাজিস্ট্রেট মানসিকভাবে সন্তুষ্ট হলে শুধুমাত্র তখনই ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিতে পারে এবং অতঃপর ফৌজদারি কার্যবিধির অধীন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। অনেক কিছু পেঁচাইছে, বাট আসল কথা বলে নাই। অপরাধ আমলে নেওয়া মানেই সমন অথবা ওয়ারেন্ট দেওয়া। বুঝছেন? আচ্ছা, এখন আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে আর কোন কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে না। তাহলে আমরা প্রথমে চলে আসি ফৌজদারি কার্যবিধির বলতেন 190 ধারা অনুযায়ী নিম্নলিখিত ম্যাজিস্ট্রেটগণ অপরাধ আমলে নিতে পারে। কত ধারা অনুসারে? 190 ধারা অনুসারে। প্রথমে দেখেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে মহানগর এলাকায় অপরাধ আমলে নিতে পারে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং সেই সাথে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মহানগর এলাকার বাইরে যদি দেখি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। এটার অর্থ কি? তাহলে গোপালগঞ্জে যদি আমি বলি, আমাদের গোপালগঞ্জে আমলে নিতে পারে কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর যদি কোনো ম্যাজিস্ট্রেটের উপর বিশেষ ক্ষমতা দেওয়া হয় তাহলে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি এইভাবে প্রশ্ন আসে, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অপরাধ কি আমলে নিতে পারে? না। পারে কখন? যদি তার বিশেষ ক্ষমতা দেওয়া হয়। বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি যে সকল উৎসের উপর ভিত্তি করে অপরাধ আমলে নিতে পারে ধারা 190। যে সকল উৎসের উপর ভিত্তি করে অপরাধ আমলে নিতে পারে। 190 এক ধারায় উপরে উল্লেখিত ম্যাজিস্ট্রেটগণ বলতেন 3টি উৎসের উপর ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে। 190 ধারায় বলছে যে 3টি উৎসের উপর ভিত্তি করে অপরাধ আমলে নিতে পারে। তাহলে পরীক্ষায় যদি আসে যে কয়টি উৎসের উপর ভিত্তি করে অপরাধ আমলে নিতে পারে? 3টি। প্রথমে আমরা চলে আসি নালিশ গ্রহণ করে। 190 একের 1, সরি 190 একের ক, ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ করলে ম্যাজিস্ট্রেট এমন নালিশ গ্রহণ পূর্বক অপরাধ আমলে নিতে পারে 190 একের ক। অর্থাৎ আপনি যে সিআর মামলা ম্যাজিস্ট্রেটের কাছে করতেছেন 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে যে আমলেটা নেয় এই আমলেটা নিচ্ছে কত ধারায়? 190 একের ক। কত বলেন? 190 একের ক। অর্থাৎ 200 ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করলে ম্যাজিস্ট্রেট নালিশকারীর বল দিবেন শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করে অপরাধটি 190 একের ক ধারায় আমলে নিতে পারে। তাই সিআর মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 190 একের ক ধারায় অপরাধ আমলে গ্রহণ করে। যদি বলে সিআর মামলায় অপরাধ আমলে গ্রহণ করে কত ধারায়? 190 একের ক। অন্যদিকে নারাজি দরখাস্তকে নারাজি পিটিশনকে নালিশ হিসেবে গ্রহণ করে ম্যাজিস্ট্রেট 190 একের ক ধারায় অপরাধটি আমলে নিতে পারে। নারাজি দরখাস্ত কি আমরা এখনো জানি না। নারাজি দরখাস্ত হলো যখন তদন্ত প্রতিবেদনের দেয় পুলিশ, এখন বাদী পক্ষ তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে যদি সংক্ষুব্ধ হয়, সে বলতেছে যে না এই তদন্ত প্রতিবেদন আমি মানি না, এটারে বলে নারাজি প্রতিবেদন।
নালিশি দরখাস্তের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে বাধ্য না। আমলযোগ্য অপরাধ হলে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে না নিয়ে অপরাধটি প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত করে তদন্তের জন্য, আন্ডারলাইন করবেন, 156(3) ধারায় পুলিশকে নির্দেশ দিতে পারে বা তদন্তের জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে। তাহলে আমি জাস্ট মনে রাখবো, উনি যদি নালিশি মামলা আমলে নেয়, আমলে নেবে 190(1) ক। আর নারাজি দরখাস্তও আমলে নেবে 190(1) ক। আমলে যদি না নেয়, তাহলে তো ওনার হাতে আরো অনেক অপশন আছে। তার মধ্যে একটা হলো আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দিতে পারে 156 কত 3। আচ্ছা, এখন আমরা চলে আসি পুলিশ কর্তৃক দাখিলকৃত রিপোর্ট গ্রহণ করে। শুনেন, কোর্টে যে মামলা করে সেই মামলাটা তো সাথে সাথেই আমলে নিতে পারে, কিন্তু থানায় যে মামলা করে, জিআর হোক বা নন জিআর হোক, এটা তো আগে পুলিশ তদন্ত করে। তদন্ত করার পরে তদন্ত প্রতিবেদন দাখিল করতে মোটামুটি বেশ সময় লেগে যায়। ধরেন 5 বছরও লাগে। সাগররুনি হত্যাকাণ্ড মামলার তদন্ত প্রতিবেদন 12 বছরেও হয় নাই। আচ্ছা, তো তাহলে এই তদন্ত প্রতিবেদন যখন দিবে, তদন্ত প্রতিবেদনের পরে হলো অপরাধটা আমলে ম্যাজিস্ট্রেট নিবে। তাহলে নালিশি মামলার ক্ষেত্রে যেদিন মামলা দায়ের করছে সেদিনই অপরাধ আমলে নিতে পারে, কিন্তু জিআর মামলার ক্ষেত্রে বা নন জিআর মামলার ক্ষেত্রে আমলে নিবে কখন? পুলিশ রিপোর্ট দাখিলের পরে। তাহলে পুলিশ রিপোর্ট আসতে কখনো 1 বছর লাগে, 1 মাস লাগে, 2 মাস লাগে, যাই না কেন, পুলিশ রিপোর্ট দাখিল করার পরে আমলে নিবে। এই যে পুলিশ রিপোর্ট দাখিল করার পরে যে আমলে এটা নেয়, এটা হলো 190(1) খ। 190(1) খ। দেখেন, পুলিশি তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে 190(1) খ ধারায় ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। জিআর বা এফআইআর মামলার ক্ষেত্রে পুলিশ তদন্ত শেষে লিখিত আকারে যে প্রতিবেদন বা রিপোর্ট দাখিল করে সেই রিপোর্ট গ্রহণ করে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। এই ধারায় পুলিশ রিপোর্ট বলতে আন্ডারলাইন করবেন, আমলযোগ্য বা আমল অযোগ্য যে কোনো অপরাধে পুলিশ রিপোর্ট বোঝানো হয়েছে। তাহলে এই ধারায় পুলিশ রিপোর্ট বলতে বোঝানো হয়েছে আমলযোগ্য হোক বা আমল অযোগ্য হোক। মনে রাখতে হবে, পুলিশের নিকট মামলা করা মানেই ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিয়েছে সেটা বলা যায় না। বরং থানায় দায়েরকৃত মামলা তদন্ত করে, আন্ডারলাইন করবেন, পুলিশ 173 ধারায় রিপোর্ট দাখিল করলে উক্ত রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট 190(1) খ ধারায় অপরাধ আমলে নিতে পারে। তাহলে আমরা এটা ধরে নিলাম, সিআর মামলায় আমলে নেয় 190(1) ক, আর জিআর মামলায় আমলে নেয় 190(1) খ। জিআর বা নন জিআর, ঠিক আছে। এখন আমরা দেখি যে অন্য কোনো উৎস হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 190(1) গ, পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বা ম্যাজিস্ট্রেট বলতেন নিজস্ব জ্ঞান অথবা ব্যক্তিগতভাবে সন্দেহবশত কোনো তথ্য পেলে এমন তথ্যের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে। উপরে 190(1) কতে আমলে নিচে হলো তার কাছে নালিশ করছে, 190(1) খতে আমলে নিচে হলো পুলিশ রিপোর্ট দিছে। ওনার কাছে কেউ নালিশও করে নাই, কেউ পুলিশ রিপোর্টও দেয় নাই, কিন্তু ওনার কাছে মনে হয়েছে যে এই বিষয়ে উনি নিজেই আমলে নিতে পারে। ধরেন গোপালগঞ্জের জাস্টিস অফ দ্য পিস কে বলেন, মনে আছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর দায়রা জজ। গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি দেখে যে ওনার কাছে অবগত হলো, উনি পত্রিকা মারফত জানলেন যে গোপালগঞ্জের মধুমতি নদীতে বেআইনি ভাবে বালু কাটা হচ্ছে বা বেআইনি ভাবে যে কোনো আপনার দখল করা হচ্ছে, তাহলে ওনার কাছে কেউ অভিযোগ করে নাই। উনি যেহেতু একজন জাস্টিস অফ দা পিস, উনি স্বপ্রণোদিত হয়ে অপরাধ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। বুঝতে পারছেন? জাস্টিস অফ দা পিস হলো যে ন্যায় বিচারের জন্য যে কোনো সময় যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে, তারা বলে জাস্টিস অফ দা পিস। তাহলে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে যদি নালিশ নাও করে, পুলিশ প্রতিবেদন নাও দেয়, তবুও তুমি নিজস্ব জ্ঞানে বা নিজের স্বপ্রণোদিত হয়ে সুমুটো আমলে নিতে পারে কত ধারায়? 190(1) ক। স্যার যেগুলি যে আপনার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যেগুলি দেয় 6 মাসের সাজা দেয়, হ্যাঁ, ওইগুলি এই সময় কি এই মোবাইল
নির্বাহী ম্যাজিস্ট্রেট যে সাজা দেয়, তো সাজা তারে এখতিয়ার দিছে মোবাইল কোর্ট পরিচালনা করে। কিছু কিছু অপরাধ আছে মোবাইল কোর্ট আইন 2009-এর অধীন, এখানে বলা আছে যে কোন কোন অপরাধগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে ওটার সাজা দিতে পারবে। উনি 1 বছর মোবাইল কোর্ট পরিচালনা করে 1 বছরের বেশি সাজা দিতে পারে না। এবং আপনি যদি মোবাইল কোর্ট পরিচালনাকালে যে সাজাগুলো দেয়, এগুলো বেশিরভাগ সাজাই হচ্ছে আপনার ওই মানে এটা তো প্রপার ওয়েতে সাদাটা হয় নাই। মানে যদিও আমরা আবেগে বাঙালি যে সাদা দেশে খুশি হয়েছি, অনেক সময় অ্যাবিউজ হয়। আপনি সাক্ষ্য গ্রহণ করলেন না, জেরা করলেন না, একজন মানুষ ধরেই সাথে সাথে সাজা দিয়ে দিলেন, তো এটা তো আসলে ন্যায় বিচারের পরিপন্থী। এবং এটা দিচ্ছে, দেখবেন যে মোবাইল কোর্টে সাজার চেয়ে জরিমানা বেশি করে। দেখবেন যে সাজার চেয়ে জরিমানা বেশি করে। কেন বেশি করে? কারণ জরিমানার ক্ষেত্রে মানুষের সাথে সাথে নিয়ে নেওয়া দেয়, আর সাজা দিলে আবার ওই যে আপিল টাপিল করে বিভিন্ন সেই বিভিন্ন কিছু করে টরে। বাট অ্যাকচুয়ালি মোবাইল কোর্ট নিয়ে আমাদের মানে হাইকোর্টে রিট চালু আছে যে কেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট পরিচালনা অবৈধ ঘোষণা করা হবে না। এটা হলো সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটদের একটা বুঝ দিয়ে রাখছে যে ওনাদের হাতে তো আর এখন বিচারিক পাওয়ার নাই, তাহলে ওনাদের কিছু একটা তো দিয়ে রাখতে হবে, না হলে ওনাদের কোনো বিচারিক ক্ষমতাই থাকে না। কিন্তু এইটা এই যে মোবাইল কোর্ট যে সাজা দেয়, এটা কন্ট্রোভার্সিয়াল। কন্ট্রোভার্সিয়াল এই কারণে, কারণ আপনি যখন ধরেন ম্যাজিস্ট্রেট যদি পুলিশ নিয়ে একজন ব্যক্তিরে বলে, দেখবেন তো মানসিক ভাবে সে তো এমনি ভয় পাইছে, আর সে তো বলবে যে হ্যাঁ আমি এই অপরাধ করছি। কিন্তু এই জায়গা তো তার জেরা করার সুযোগ নাই, আত্মপক্ষ সমর্থনেরও কোনো সুযোগ নাই। তাহলে এই কারণে ওই এই জন্য এটা একসময় বোঝা যাবে, বাট আমরা বাঙালি তো যাই হোক। আচ্ছা, আর একটা বিষয় হলো, মানে কথা বলতে গেলে অনেক বেড়ে যায়। বালু আইন আছে, বালু মহল আইন কত সালের জন্য আছে দেখতে হবে। তো বালু কাটা নিষেধ, বা বিশেষ পরিস্থিতিতে অনুমতি নিয়ে বালু কাটতে হবে। মানে এটা হলো এরকম যে বালু সবাই কাটে, কাউরে ধরে কাউরে ধরে না। বালু যদি এতই নিষেধ হয়, এতই আইন করছো, আমাদের চারিদিকে বালু ছাড়া কিছু আছে? এই যে যে ধরেন আপনার রাস্তাঘাট যা বানাইছে বালু ভর্তি ছাড়া, তাহলে বালু মহলে যদি এতই আইন থাকে, তাহলে সবকিছু বললো কিভাবে? এলো মানে কিছু চক্র আছে, ওই সাংবাদিক নামের কলঙ্ক, ওরা যাইয়া আর কি যাইয়া বলে দেয় যে অমুক জায়গা বালু কাটতেছে, যদি ওই লোকটা যে বালু উত্তোলন করতেছে সে যদি টাকা পয়সা ওরে দেয়, তাহলে ও আর ওই জায়গা যায় না। আর না গেলে এইটা বলে দেয়। এখন বালু মহল আইন যেহেতু আছে, আপনি যদি প্রয়োগ করেন সব জায়গা প্রয়োগ করেন, আর প্রয়োগ না করলে দুই এক জায়গা করেন না। আমি তো চারিদিকে দেখি, যে জায়গায় দেখি এখন তো আর পুকুর নাই, নালা নাই, সব গেছে বইরা। এবং তাহলে ওই জায়গায় এসব জায়গা যে হচ্ছে, এবং এমনি বালু মহলের যে আইন, এই যে যে বালু তুলতেছে উঠতেছে, যে যন্ত্রপাতি, এত বড় বড় যন্ত্রপাতি আসে কিভাবে? তো যাই হোক, দেখেন ডাক দেয় তো আপনার সরকারি কাজের ক্ষেত্রে। আপনার নির্মল নির্মলের পুকুর ভরবে, নির্মল যদি নিজের পুকুরও ভরে, ওই যে যে বালু উত্তোলন করতেছে, বালু উত্তোলন করতে হলে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে, নাহলে নির্মল অপরাধ করছে। দেখেন না, বিশেষ বক্তব্য দেখেন, আপনি যদি বলেন যে আমার জমি আমি বালু দিয়ে ভরবো, কার কি, তবুও আপনার এসে ধরে নিয়ে যাবে আপনি অপরাধ করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বিশেষ পরিস্থিতিতে কাটতে হলে অনুমতি নিতে হবে, অমুক জায়গা থেকে অনুমতি। দেখেন, তদন্ত শেষ করার পর পুলিশ 173 ধারার অধীন ফাইনাল রিপোর্ট অথবা চার্জশিট জমা দিবে। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝলাম ভাই, অনেক কথা বললাম, যে আমলে নাই 190 ধারায় কয়টি কয়টি উচ্ছের উপর ভিত্তি করে? একটা হলো নালিশি দরখাস্তের ভিত্তিতে 190 একের ক, পুলিশ রিপোর্ট 190 একের খ, স্বপ্রণোদিত হয় 190 একের গ। তা পরীক্ষায় যদি আসে যে সুমুটো আমলে নিতে পারে কে? 190 একের গ। এখানে একটা কথা লেখেন, একটু স্টার দিয়ে লেখেন 190 একের গ ওই জায়গায় যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে অপরাধ
আমলে নিতে পারে না। এই ক্ষেত্রে কি বিশেষ ক্ষমতা দিলেও পারবে? না, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি বিশেষ ক্ষমতা দেওয়াও হয় তবুও সে 190 করতে পারবে না। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট স্বপ্নে দিতে হয়, অপরাধ আমলে নেওয়ার আইনগত ক্ষমতা ওনার নেই। এটা হলো মূল কথা। বুঝতেন? আচ্ছা, আমরা বিশেষ বক্তব্যে চলে আসি। তদন্ত শেষ করার পর পুলিশ 173 ধারার অধীন ফাইনাল রিপোর্ট অথবা চার্জশিট জমা দিবে। বলেন। স্বপ্ন দেখতে ভয় অপরাধ আমল নিতে পারেন না। পারেন না, জি। পারেন। পারবে না। তদন্ত শেষ করার পর পুলিশ 173 ধারার অধীন ফাইনাল রিপোর্ট বা চার্জশিট জমা দিবে। চার্জশিট জমা দিলে ম্যাজিস্ট্রেট 190 একের খ ধারায় অপরাধ আমলে নিতে পারে। পুলিশ প্রতিবেদনের উপর ভিত্তি করে আমলে নেয় তো 190 একের খ। আবার ম্যাজিস্ট্রেটের নিকট কোনো ব্যক্তি কোনো অপরাধের নালিশ বা অভিযোগ দায়ের করলে ম্যাজিস্ট্রেট সেই নালিশ বা অভিযোগের উপর ভিত্তি করে 190 একের ক ধারায় অপরাধটি আমলে নিতে পারে। আমরা যেহেতু জানি যে অপরাধ বা নালিশ আমলে নেয় 190 একের ক, কিন্তু প্রশ্ন হলো পুলিশ ফাইনাল রিপোর্ট জমা দিলে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিতে পারবে কিনা। এই আলোচনাটুকু আরো অনেক পরে দিলে ভালো হতো, তারপরেও যেহেতু দিয়েছে। ফাইনাল রিপোর্ট, ধরেন একটা মামলার তদন্ত শেষে পুলিশ যে প্রতিবেদনটা জমা দেয় এটা বলে পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট হলো দুই প্রকার, একটা হলো চার্জশিট আর একটা হলো ফাইনাল রিপোর্ট। পুলিশ তদন্ত করে যদি অপরাধীদের সংশ্লিষ্টতা পায়, তদন্ত করার পরে যদি অপরাধীদের সংশ্লিষ্টতা পায়, তাহলে যে রিপোর্ট জমা দেয় এটারে পুলিশ রিপোর্টই বলে, বাট ওই পুলিশ রিপোর্টটা হলো চার্জশিট। আর তদন্ত করে যদি দেখেন না পীযূষ, বিমল, নূর আলম খান এরা অপরাধ করে নাই, এদের অব্যাহতি জানাইয়া যে পুলিশ রিপোর্টটা দেয় এটা বলে ফাইনাল রিপোর্ট। তাহলে ফাইনাল রিপোর্টের ক্ষেত্রে পুলিশ অ্যাকচুয়ালি ওই অপরাধের সংশ্লিষ্টতা পায় নাই। এই ক্ষেত্রে যদি ফাইনাল রিপোর্ট দিয়ে দিছে, মানে ফাইনাল রিপোর্ট দিছে মানে হলো ম্যাজিস্ট্রেট আপনার ম্যাজিস্ট্রেটের কাছে সুপারিশ করছে যে এদের অব্যাহতি দেওয়া হোক, এরা কোনো অপরাধ করে নাই। এখন পুলিশ কি ওই ফাইনাল রিপোর্টটারে আমলে নিতে পারে কিনা, মানে পুলিশ ম্যাজিস্ট্রেট কি ওই ফাইনাল রিপোর্টটাকে আমলে নিতে পারে কিনা। যদিও পুলিশ দিয়েছে কি ফাইনাল রিপোর্ট, তথাপি ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে না এই আসামিরা অব্যাহতি দেওয়া উচিত হবে না, বরং তারা অন্যান্য আমার এজাহার বা মেডিকেল সার্টিফিকেট এগুলো পর্যালোচনা করে মনে হচ্ছে যে না এরা অপরাধ করেছে, তো পুলিশ ফাইনাল রিপোর্ট দিলেও ম্যাজিস্ট্রেট ওই ফাইনাল রিপোর্টটা আমলে নিতে পারে। এই যে দেখেন, আব্দুস সালাম ভার্সেস স্টেট 36 ডিএলআর এডি 58 মামলায় বলা হয়েছে যখন ফাইনাল রিপোর্ট জমা দেওয়া হয় ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করতে বাধ্য নয়, বরং সে তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং পুলিশ কর্তৃক নথিভুক্ত অপরাধের সত্যতা পেলে ফাইনাল রিপোর্টের উপর ভিত্তি করে 190 একের খ ধারায় অপরাধ আমলে নিতে পারে। তাহলে যখন কোনো মামলায় ফাইনাল রিপোর্ট দেওয়া হয় 190, মানে ফাইনাল রিপোর্ট দেয় পুলিশ, তাহলে সেটাকে আমলে নিতে পারে কিনা বলে? আমলে নিতে পারে। কোথায় বলেছে? অ্যাকশন আব্দুস সালাম ভার্সেস স্টেট এই মামলায়। বুঝছেন? এই ক্ষেত্রে আবার পুলিশ রিপোর্ট 190 হতেই নিচ্ছে। হ্যাঁ, পুলিশ রিপোর্ট না, পুলিশ রিপোর্ট তো আমলে নেয় 190 একের খতে। ফাইনাল রিপোর্ট, ফাইনাল রিপোর্ট তো পুলিশ রিপোর্ট, পুলিশ রিপোর্ট তো চার্জশিট আর ফাইনাল রিপোর্ট। উনি আমলে নিলে পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে আমলে নিলে 190 একের হয়। এখন দেখেন 190 একের ক এবং 200 ধারার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে নির্মল? 200 ধারা আর 190 ধারার মধ্যে কি পার্থক্য আছে? গ্রহণ করে আর ওই জবানবন্দিটা গ্রহণ করার পরে তাহলে সে 190 একের পর আমলে নেই। কি আকাশ পাতাল পার্থক্য! জবানবন্দি নাই 200 ধারায়, আর জবানবন্দি নেওয়ার পরে যদি আমলে নেয়, যদি মনে করে যে না এই ঘটনার অস্তিত্ব আছে, তাহলে আমলে নেবে 190 একের ও। এইটুকুই। প্রতিকার দেখেন, যদি আমলে নেয় তাহলে কি প্রতিকার আছে আসলে? প্রতিকার 190 ধারায় ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে 435 এবং 439 ক ধারায় দায়রা জজের নিকট রিভিশন দায়ের করা যাবে। অর্থাৎ আমলে নিলে, আমলে নেওয়ার বিরুদ্ধে প্রতিকার কি বলেন? দায়রা জজের কাছে রিভিশন দায়ের করা। হ্যাঁ,
এতক্ষণ যা পড়াইলাম আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? এখন আমরা চলে আসি অভিযুক্ত ব্যক্তির আবেদন ক্রমে মামলা স্থানান্তর। অলরেডি আমরা তিনটা স্থানান্তর পাইছি, 192, 205 গ, 205 গ গ। এই তিনটা স্থানান্তরের সম্পর্কে আপনারা কি বলতে পারবেন? বিমল সাহেব, 192-তে কি আছে মনে আছে নি? হ্যাঁ। হুম। হুম। ধন্যবাদ। এই তো পড়ালেখার ধার বেরিয়ে গেছে। এটি আছে কততে? 192। ফেরদৌস বলেন 205 গতে কি আছে? আপনি ফেরদৌস না? বলেন। আপনারা জিজ্ঞেস করলে ভুলে যান, আবার আশেপাশের যে জিজ্ঞেস করলে উত্তর দেন, কারণ কি? নির্মল বলেন। 225 আছে যে মামলাগুলো দায়ের জজ কর্তৃক বিচারযোগ্য, হুম। সেই ক্ষেত্রে আমলি আদালত থেকে দায়রা জজের কাছে পাঠাবে 205 গতে। আর যে আদালতটা ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচারযোগ্য, আমলি আদালত থেকে সিজিএম বা সিএমএম এর কাছে পাঠাবে 205 গতে। বুঝছেন? এই যে আরেকটা ট্রান্সফারের দ্বারা আমরা পাবো, এটা হলো অভিযুক্ত ব্যক্তির, গোল দিবেন, অভিযুক্ত ব্যক্তির। তো পীযুষ সাহেব পাইছেন? অভিযুক্ত ব্যক্তির শব্দটা গোল দেন, অভিযুক্ত ব্যক্তির আবেদন ক্রমে মামলা স্থানান্তর, 191 ধারা। অভিযুক্ত ব্যক্তির আবেদন ক্রমে, ধারা কত? 191। ফৌজদারি কার্যবিধির 191 ধারায় অভিযুক্ত ব্যক্তির আবেদন ক্রমে মামলা স্থানান্তর বিধান করা হয়েছে। 191 ধারার কাহিনীটা হলো কি, ওই যে যার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়ে মামলা আমলে নিল, ওনার কাছে তো ম্যাজিস্ট্রেটের কাছে কেউ অভিযোগ করে নাই, তখন ওই ওই মামলাটায় ম্যাজিস্ট্রেট ওই আসামিরে বলবে যে বাবাজি, তোমার বিরুদ্ধে তাকে অভিযোগ করে নাই, আমি তো তোমার বিরুদ্ধে অপরাধ আমলে নিলাম, তো তোমার যদি সন্দেহ থাকে যে আমার কাছে ন্যায় বিচার তুমি পাবা না, তাহলে আমার কাছ থেকে মামলাটা তুমি স্থানান্তর করতে পারো। কত ধারায়? 191 ধারায়। অথবা আসামিও আবেদন করতে পারে 191 ধারায়, যে যেহেতু উনি আমার বিরুদ্ধে মামলা করছে, তাহলে উনি আবার বিচার করবে কেন? তাহলে ওনার বিচার অনুসন্ধান ওনার কোর্টে হওয়া উচিত না, তো এই মামলা স্থানান্তরকে অন্য এক জায়গায় নেওয়া হোক। এটাও কত? 191। বুঝছেন? তাহলে 191 ধারার যে মামলা স্থানান্তর, আবেদনটা করে কে? অভিযুক্ত, অভিযুক্ত ব্যক্তি। এখন আপনি বলতে পারেন যে 191 ধারায় যে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিল, সে তদন্ত অনুসন্ধান করলে সমস্যা কি, বা অনুসন্ধান বা বিচার করলে সমস্যা কি? সমস্যা আছে। ন্যাচারাল জাস্টিসের একটা প্রিন্সিপাল আছে যে কোনো ব্যক্তি নিজেই নিজের মামলার বিচারক হতে পারে না। যেহেতু তিনি স্বপ্নদিত হয়ে আমলে নিছে, তাহলে উনি যদি এই মামলার বিচার করে, তাহলে ওখানে একটা পক্ষপাতের আশঙ্কা থেকে যায়। বুঝতে পারছেন? তাহলে 191 ধারায় অভিযুক্ত ব্যক্তির আবেদন ক্রমে অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, অভিযুক্ত ব্যক্তির আবেদন ক্রমে অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট কোনো মামলা স্থানান্তরের নির্দেশ দিতে পারে যদি কোন ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো অপরাধ ফৌজদারি কার্যবিধির গোল দিবেন 190 গ ধারায় আমলে গ্রহণ করে। কত ধারায়? 190 গ ধারায়। তারপরে গোল দিবেন সাক্ষ্য গ্রহণের পূর্বে। অভিযুক্তকে ম্যাজিস্ট্রেট জানাবে যে, মানে সাক্ষ্য গ্রহণের পূর্বে অভিযুক্ত ম্যাজিস্ট্রেট জানাবে যে অন্য কোনো আদালতের মাধ্যমে সে তার মামলার বিচার বা অনুসন্ধান করতে অধিকারী। পরীক্ষায় প্রশ্ন আসে যে 191 ধারায় অভিযুক্ত ব্যক্তিকে আহ্বান জানাবে কখন? সাক্ষ্য গ্রহণের পূর্বে। এবং অভিযুক্ত এমন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিচারের বিষয়ে আপত্তি জানায়, সেই ক্ষেত্রে মামলাটি এমন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারের পরিবর্তে দায়রা আদালতের নিকট বিচার, দায়রা আদালতের নিকট বা অন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট স্থানান্তর করতে পারে। জেনে রাখা ভালো। তো যদি আমরা চলে আসি যে 191 ধারা প্রযোজ্য হবে শুধুমাত্র যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 190 গ ধারার অধীন কোন অপরাধ আমলে নিয়ে থাকে। অপরদিকে তিনটে স্টার দেন এটা। 191 ধারায় মামলা স্থানান্তরের আদেশ দিতে পারে বা বিচারের বিষয়ে আপত্তি করতে পারে সাক্ষ্য গ্রহণের পূর্বে। এটা আন্ডারলাইন করে তিনটে স্টার দেন। কখন পারে বলেন? সাক্ষ্য গ্রহণের, সাক্ষ্য গ্রহণের, আশা করি বুঝতে পারবেন।
নাকি ফেরদৌস সাহেব? ফেরদৌস সাহেব তাহলে বলেন 191 ধারায় কি আছে বলেন, ফেরদৌস বলো। আপনি তো পলাতক আছেন, ঢাকা থেকে এমপি হওয়ার পরে পলাতক আছে, কপাল খারাপ। বলেন ফেরদৌস সাহেব পলাতক না, আমাদের নায়ক ফেরদৌস, সেটা বলতেছি, বলেন। হুম, পারবেন? কারণ কি? এই তানবিন 191 ধারায় কি আছে? আপনারা ইয়াং ইয়াং পোলাপান পারতেছেন না, কারণ কি? এনে তো কোনো মেয়ে মানুষও নাই আমাদের সঞ্চিতা ছাড়া, লজ্জা কিসের? পীযূষ বলেন 191 ধারায় কি আছে? 91 ধারায় যে মামলাটা আমলে নিছে, হ্যাঁ, উনি বিচার করতে অন্য জায়গায় কি করছেন, আমলে নিছে কে? বিচারিক ম্যাজিস্ট্রেট। যে বিচারিক ম্যাজিস্ট্রেট অপরাধটা আমলে নেছে তিনি সাক্ষ্য গ্রহণের পূর্বে আহ্বান জানাবে যে আপনি এই মামলা আমার কাছ থেকে স্থানান্তর করার অধিকারী, তবে এই আহ্বানটা জানাতে হবে সাক্ষ্য গ্রহণের পূর্বে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে আসি ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা স্থানান্তর ধারা 192। 192 ধারা কিন্তু ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি, মনে আছে কিনা আপনাদের? 192 ধারায় বলছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলা যেটা সে আমলে নিয়েছে, এটা বলতেন, যেটা সে আমলে নিয়েছে বিচার বা অনুসন্ধানের জন্য তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটের নিকট স্থানান্তর করতে পারে। তাহলে শাকিল, 192 ধারার মামলা কে কার কাছে পাঠাচ্ছে বলেন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটদের কাছে পাঠাবে। কখন পাঠাচ্ছে? পাঠাচ্ছে হচ্ছে সাক্ষ্য গ্রহণের পূর্বে। সাক্ষ্য গ্রহণের পূর্বে মানে বিচার বা অনুসন্ধান আমলে নেওয়ার পরে না আগে? এটা বলেন জাস্ট। আমলে নেওয়ার আমলে নেওয়ার পরে। পরে, ঠিক আছে, আমলে নেওয়ার পরে পরে। আচ্ছা, তো এরপরে আমরা একটু চলে আসি যে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া, আন্ডারলাইন করবেন ধারা 193। আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে দায়রা আদালত কি অপরাধ আমলে নিতে পারে কিনা, বলেন। দায়রা আদালত অপরাধ আমলে নিতে পারে, তবে একটা কথা আছে, দায়রা আদালত অ্যাজ এ কোর্ট অফ অরিজিনাল জুরিসডিকশন অপরাধ আমলে নিতে পারে না। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে দায়রা আদালত আমলে নিতে পারে, ঠিক আছে, কিন্তু উনি আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে আমলে নিতে পারে না। আদি এখতিয়ার, আদি এখতিয়ার মানে হলো যে উনার কাছে সরাসরি কোনো মামলা সরাসরি দায়ের করা যায় না, প্রথমে দায়ের করতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে, পরে ম্যাজিস্ট্রেট যদি মনে করে তাহলে ম্যাজিস্ট্রেট দায়রা আদালতের কাছে নিয়ে গেলে দায়রা আদালত অপরাধ আমলে নিতে পারে। তাহলে যদি বলে দায়রা আদালত আমলে নেয় কত ধারায়? 193 ধারায়, কিন্তু দায়রা আদালত কি সরাসরি আমলে নিতে পারে? পারে না। তাহলে সরাসরি আমলে নিতে পারে কে? ম্যাজিস্ট্রেট। তাহলে দেখেন একটু পড়ে ফেলি যে আদি আমলি আদালত হিসেবে আন্ডারলাইন করেন অ্যাজ এ কোর্ট অফ অরিজিনাল জুরিসডিকশন, অ্যাজ এ কোর্ট অফ অরিজিনাল জুরিসডিকশন দায়রা জজ কোর্ট সরাসরি মামলা আমলে নিতে পারে না। মামলা আমলে নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে দায়রা কোর্টে পাঠানোর পর 193 এক ধারা অনুযায়ী দায়রা জজ অপরাধ বিচারার্থে আমলে নিতে পারে। অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ এমন ধরনের অপরাধের বিচার করতে পারে যখন সরকার সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা বিচারের নির্দেশ দিলে বা দায়রা জজ অপরাধটি বিচারের জন্য তাদের নিকট অর্পণ করলে। তাহলে আমরা মোটামুটি যেটা জানলাম, দায়রা জজ আমলে নিতে পারে বাট আদি আদালত হিসেবে আমলে নিতে পারে না। আমরা একটু চলে আসি, সংক্ষেপে মনে রাখুন এখানে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেয় 190 ধারায়, অন্যদিকে দায়রা জজ অপরাধ আমলে নেয় কত ধারায়? 193 ধারায়। ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করে 190 ধারায় এবং নালিশকারী জবানবন্দি গ্রহণ করে কত ধারায়? 200 ধারায়। 191, 192 ধারায় মামলা স্থানান্তরের বিধান করা হয়েছে। 191 ধারায় মামলা স্থানান্তর করে অভিযুক্ত ব্যক্তির, আন্ডারলাইন করেন, আবেদন ক্রমে। 191 ধারায় মামলা স্থানান্তর আবেদন করে কার আবেদন ক্রমে? অভিযুক্ত ব্যক্তির। মামলাটি স্থানান্তর করা হয় দায়রা জজের নিকট বা অন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে অপরাধটি আমলে গ্রহণ করেছে সেটা বিচার বা অনুসন্ধানের জন্য তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারে 192 ধারায়। তো এটা মোটামুটি আমরা জানি। যে জিনিসটা বেশ গুরুত্বপূর্ণ সেটা হলো দেখেন, সরকার 190 ধারা অনুযায়ী, আন্ডারলাইন করবেন, কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার দিতে পারে। 3টে স্টার দেন।
পরীক্ষায় প্রশ্ন আসবে যে সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার দিতে পারে কত ধারায়? 190 4 ধারায়। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কগনিজেন্স টেকিং পাওয়ার আছে, কগনিজেন্স নেওয়ার ক্ষমতা আছে, কখন আছে? 190 4 যদি সরকার তাকে কি দেয়, যদি সরকার তাকে ক্ষমতা দিয়ে দেয়। বুঝতে পারছেন? আমরা যদি একটু তামাদি মেয়াদ এই বিধানটা একটু দেখি, যে ফৌজদারি মামলা দায়েরের জন্য নালিশ এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণী দাখিলের কোনো তামাদি মেয়াদ, অর্থাৎ ফৌজদারি মামলা যে কোনো সময় দায়ের করা যায়, যৌক্তিক কারণ থাকলে 50 বছর পরেও দায়ের করা যায়। ফৌজদারি মামলা আমলে নেওয়ার কোনো তামাদির বিধান মেয়াদ নেই। তামাদি আইন 1908 শুধুমাত্র ফৌজদারি আপিল দায়েরের তামাদি মেয়াদ উল্লেখ আছে। তামাদি আইন 1908 এর প্রথম শিডিউল অনুচ্ছেদ 150, 154, 155, 157 এবং উক্ত আপিল দায়েরের মেয়াদ ফৌজদারি রিভিশন দায়েরের ক্ষেত্রেও প্রযোজ্য। তো আমার যেটা মনে রাখতে হবে যে ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে কি তামাদি মেয়াদ আছে? তামাদি মানে হলো কোন সময়সীমা আছে কিনা। ফৌজদারি মামলা 1971 সালে মুক্তিযোদ্ধার মামলা এখনো করা যেতে পারে যদি যৌক্তিক কারণ থাকে। তো আমাদের একটু বিরতি, আবার 5-7 মিনিট পরে আমরা ইনশাল্লাহ শুরু করব এবং তারপরে পড়া শেষে আমাদের আজকে ক্লাস টেস্ট আছে। বইতে তো 195 থেকে 199 পর্যন্ত একটা ছক আছে, আছে না? আছে। তো এটা ছাড়াও আমাদের অতিরিক্ত একটা পেজ দিয়েছে, এটা আমাদের লাগবে। তো আমরা যখন নালিশি দরখাস্তের সংজ্ঞা পড়ছিলাম, আপনার মনে আছে কিনা যে নালিশি মামলা কে দায়ের করতে পারে? নালিশি মামলা ঘটনা সম্পর্কে জ্ঞাত যে কোনো ব্যক্তি দায়ের করতে পারে। মানে এটা এমন না যে আহ, যে আহত হয়েছে তার বাবা মা ভাই বোনকেই দায়ের করতে হবে, যে জানে সেই দায়ের করতে পারে। লোকাস স্ট্যান্ডি, LOCUSSTANDI, লোকাস স্ট্যান্ডি মানে হলো রাইট টু সু, মামলা কে করতে পারে বা মামলা করার অধিকার। তো কিছু কিছু মামলা আছে যে এগুলা বিশেষ ব্যক্তিকেই দায়ের করতে হবে, এই মামলাগুলো যে কেউ দায়ের করতে পারে না। তাহলে যেসব মামলা বিশেষ ব্যক্তিকেই দায়ের করতে হবে সেই মামলা সম্পর্কে বলছে ফৌজদারি কার্যবিধির 195 থেকে 199। কত বলেন? 195 থেকে 199। এই যে দেখেন যে ফৌজদারি কার্যবিধির 195 থেকে 199 ধারায় অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে বিশেষ ব্যতিক্রম আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা যেটা চলে আসি ধারা 195, ধারা 195 আগে এখানে পড়ি। সবার বইতে 195 আছে? না থাকলে সমস্যা নাই। দেখেন, দণ্ডবিধির 172 থেকে 188 ধারার দণ্ডনীয় অপরাধ। দণ্ডবিধির আমরা এখনো পড়ি নাই, দণ্ডবিধি এখনো পড়ি নাই। দণ্ডবিধির 172 থেকে 188-তে আছে যে সরকারি কর্মকর্তার আদেশ যদি কেউ অমান্য করে, তাহলে ওই যে যে সরকারি কর্মকর্তার আদেশ যে অমান্য করলো, ওই সরকারি কর্মকর্তাকেই বাদী হয়ে মামলাটা করতে হবে। ধরেন নির্বাহী ম্যাজিস্ট্রেট 144 জারি করছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের 144 যদি কেউ ভঙ্গ করে, তাহলে মামলা কাকে করতে হবে? ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটকেই বাদী হয়ে মামলাটা দায়ের করতে হবে 188 ধারায়। তাহলে দণ্ডবিধির 172 থেকে 188 ধারার যে দণ্ডনীয় অপরাধ ডান সাইডে আছে দেখেন, সংশ্লিষ্ট সরকারি কর্মচারী অথবা তিনি যার অধীনস্থ তার লিখিত অভিযোগের ভিত্তিতে। তাহলে দণ্ডবিধির 172 থেকে 188 ধারা মামলা দায়ের করতে পারবে সংশ্লিষ্ট সরকারি কর্মচারী বা তিনি যার অধীনস্থ তিনি। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসি দণ্ডবিধির 193, 194, 195, 96, 99 এই পর্যন্ত হলো মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সার্টিফিকেট ইস্যু বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। 200, 205, 207, 208, 209, 210, 211, 218 এই সকল জায়গায় যে অপরাধগুলো আছে দণ্ডনীয় অপরাধ বা অপরাধ কোন আদালতের কার্যক্রমে, এটা আন্ডারলাইন করেন, কোন আদালতের কার্যক্রমে বা কোন কার্যক্রম সম্পর্কে করা আছে বলে অভিযোগ করলে। দেখেন, মিথ্যা সাক্ষ্য দান করে হচ্ছে আদালতে। ধরেন যৌতুকের মামলার বিচার হচ্ছে আমাদের সাকিব খান আর অপু বিশ্বাসের মধ্যে। অপু বিশ্বাস মামলা করছে যে সাকিব খান তার কাছে যৌতুক চাইছে, আর মামলার বিচারের এক পক্ষ হলো অপু বিশ্বাস, এক পক্ষ হলো সাকিব খান। এখন অপু বিশ্বাস সাক্ষীদের হাজির করছে, সাক্ষীদের হাজির করছে মিশা সওদাগর 1 নাম্বার সাক্ষী। এখন মিশার মতো চুলালা একজনকে আনছে, কিন্তু পরে ধরা খাইছে যে আসলে মিশা সওদাগর না।
তাহলে মিথ্যা সাক্ষ্য দিতে এসে সে কি করছে, ধরা পড়ছে। তাহলে এই যে যে মামলায় মিথ্যা সাক্ষ্য দিতে আসলো, ওই যে যে মিথ্যা সাক্ষ্য দিল, ওইটা স্বয়ং নতুন আর একটা অপরাধ। অপবিশ্বাস সাকিব খানের মামলায় যা হওয়ার হোক, সেটা পরের বিষয়। কিন্তু এই যে যে আদালতে মিথ্যা সাক্ষ্য দিতে আসলো, এটা নতুন আর একটা অপরাধ। এই মিথ্যা সাক্ষ্যদানের অপরাধ এর মামলা যে ম্যাজিস্ট্রেটের আদালতে বা যে আদালতে মিথ্যা সাক্ষ্য দিতে গেছে, সেই দেখেন এই যে ডান পাশে লেখা উক্ত আদালত বা উক্ত আদালত যে আদালতের অধীনস্থ, সেই আদালতের লিখিত অভিযোগের ভিত্তিতে। যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে মিথ্যা সাক্ষ্য দিয়ে ধরা খায়, তাহলে মামলা করবে কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যার অধীনস্থ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার অধীনস্থ? তার অধীনস্থ। তাহলে জায়গা মামলা করবে হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, না হলে কে? তার অধীনস্থ। কিন্তু ওই আদালতে ওই মিথ্যা সাক্ষ্য দেওয়ার সময় ধরেন উকিল হিসেবে আমাদের নির্মল ছিল, এই নূর আলম খান আছে, পিজুস আসে, এরা কি বাদী হয়ে এই মিথ্যা সাক্ষ্যের মামলা করলে আমলে নেওয়া হবে কিনা? আমলে নেওয়া হবে না। বুঝছেন? আচ্ছা, তারপরে দেখেন আহ দণ্ডবিধিতে জালিয়াতি সম্পর্কিত 463, 471, 475, 476 ধারায় বর্ণিত অপরাধ এবং অপরাধ কোন আদালতের কোন কার্যক্রমে পেশকৃত বা সাক্ষ্যে গৃহীত কোন দলিল সম্পর্কে উক্ত কার্যক্রমের কোন পক্ষ কর্তৃক সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা বলে। এই 463, 471 এসব জায়গায় আছে জালিয়াতি, জাল দলিল দাখিল করা বা জালিয়াতি। তাহলে আগেরটা আদালতের কার্যক্রমে দিছিল মিথ্যা সাক্ষ্যদান, আর এটা হলো কি? জাল দলিল। জাল দলিল টালিলও যদি দেয়, তাহলে যে আদালতে যে মামলায় জাল দলিল দিল, মামলা করতে হবে কাকে? সেই আদালতকে বা তার উচ্চতর আদালত। বুঝছেন? তাহলে আমরা 195 ধারার যদি সারসংক্ষেপ বলি, 195 ধারায় বলছে যে মামলাগুলো করবে কে বলেন? ওই সরকারি কর্মকর্তা বা আদালত বা উচ্চতর আদালত। অন্য কেউ মামলা করলে আমলে নেওয়া হবে। এখন আমি যে পেজটা দিছি, এই পেজটা হাতে নেন। এই কথাগুলো এখানে বলা আছে, দেখেন। ধারা 195, দণ্ডবিধির 172 থেকে 188 ধারার সরকারি কর্মচারীদের আইনানুগ ক্ষমতার অবমাননা প্রসঙ্গে অধীনে সংগঠিত কোনো অপরাধ সংশ্লিষ্ট সরকারি কর্মচারী অথবা তার ঊর্ধ্বতন কর্মকর্তার লিখিত অভিযোগ ব্যতীত কোনো অপরাধ আমলে নিবে না। তারপরে দণ্ডবিধির 193, 194, 195, 196, এটাও পড়ছি আমরা। উল্লিখিত কোনো অপরাধ যদি কোনো আদালতের কার্যক্রমে সংঘটিত হয়, তাহলে উক্ত আদালত বা তার ঊর্ধ্বতন আদালতের লিখিত অভিযোগ ব্যতীত আমলে নিবেন না। তারপরে দেখেন দণ্ডবিধির 463, 471, 475, 476 দ্বারা উল্লেখিত কোনো অপরাধ যদি কোনো আদালতের কার্যক্রমে দাখিলকৃত বা সাক্ষ্য প্রমাণে গৃহীত কোনো দলিল সম্পর্কে উক্ত মামলার কোনো পক্ষ কর্তৃক সংঘটিত হয়, তবে উক্ত আদালত বা তার ঊর্ধ্বতন আদালতের লিখিত অভিযোগ ব্যতীত আমলে নিবেন। এটা তো আমরা মোটামুটি জানি। এখানে আদালত বলতে দেখেন আমরা এখানে লেখা আছে, উপরে উল্লেখিত আদালত বলতে বলতেন দেওয়ানি, রাজস্ব, ফৌজদারি আদালতকে বোঝায়। আদালত বলতে কারে কারে বোঝায়? দেওয়ানি, রাজস্ব, ফৌজদারি। কিন্তু 1908 সালের রেজিস্ট্রেশন আইনের অধীন রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার বোঝায় না। রেজিস্ট্রার বা কি বলেন, সাব রেজিস্ট্রার বোঝায়। তো এখন আমরা 195 ধারার মূল কথা কি বুঝছেন? এখন ধরেন অপবিশ্বাসের মামলা, সাকিব খানের মামলার উদাহরণ দিলাম। তো সাকিব খান হলো আসামি, অপবিশ্বাস হলো বাদী। তাহলে এই জায়গায় মিথ্যা সাক্ষীরে সাজায় আনছে কে? অপবিশ্বাস। তাহলে মিথ্যা সাক্ষীরে সাজায় আনলে এই জায়গায় সংক্ষুব্ধ কে বলেন তো? ক্ষতিগ্রস্ত হয়েছে কে? সাকিব খান। বাদী না, বাদী তো ধরা খাইছে। যে কিন্তু এই জায়গায় তাহলে মিথ্যা সাক্ষ্য যে দিতে আসছে, পদক্ষেপ মিথ্যা সাক্ষ্যের বিরুদ্ধে সংক্ষুব্ধ হচ্ছে কে? আসামি। এখন সাকিব খানের কি প্রতিকার আছে? আমরা তো জানি যে মামলা করতে হবে ওই আদালতকে। মামলা করতে হবে কি? ওই আদালতকে। সাকিব খান নিজে বাদী হয়ে কিন্তু মিথ্যা সাক্ষ্যের মামলা করা যাবে না, বা অন্য কোনো উকিলও যারা ওই মুহূর্তে উপস্থিত ছিল তারাও মামলা করা যাবে না। এখন আমাদের ফৌজদারি কার্যবিধির 476 ধারায় বলতেছে, 195 থেকে সরাসরি চলে গেলাম কোথায়? 476 বলতেছে যে আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা করতে পারে। মানে যে আদালতে মিথ্যা সাক্ষ্য দিছে, সে আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা করতে পারে। আর উনি যদি না করে মামলা, ওনার আদালতে গিয়ে দরখাস্ত দিবে
যে আপনার আদালতে অমুক তারিখে মিথ্যা সাক্ষ্য দিছে, আপনি বাদী হয়ে মামলা করেন। আপনি মামলা না করলে কেউ কিন্তু আমলে নিবে না, তাই আপনাকেই বাদী হয়ে মামলাটা করতে হবে। এই যে যে আপনি যে দরখাস্তটা দিবেন ওই আদালতে, এই কথাটা বলা আছে 476 ধারায়। কত ধারায়? 476 ধারায়। এই যে দেখেন 476 ধারা বা 195 ধারা উল্লেখিত ক্ষেত্রে কার্যবিধি সংশ্লিষ্ট আদালত প্রাপ্ত দরখাস্তের ভিত্তিতে অথবা, এই যে প্রাপ্ত দরখাস্ত মানে কি, তারা দরখাস্ত দিছে যে আপনি না মামলা করেন, বা স্বেচ্ছায় নালিশ বা লিখিত স্বেচ্ছায় নালিশ রুজু করতে পারেন। প্রসিডিংসে কোনো পক্ষ নয় এমন ব্যক্তিও দরখাস্ত করতে পারেন। মানে এ জায়গায় সাকিব খান ছাড়া ওই আদালতে যারা যারা আছিল তারা যে কোনো একজনও আদালতে মনে করাই দিতে পারে যে আপনার আদালতে মিথ্যা সাক্ষ্য দিছিল, আপনি মামলা করেন। বুঝছেন? অভিযোগকারী আদালত প্রাথমিক ইনকোয়ারি করতে পারেন, তবে এরূপ করতে বাধ্য নন। আমলে গ্রহণকারী আদালত উক্ত অভিযোগ পুলিশ রিপোর্টের উপর রুজু করা হয়েছে মর্মে বিবেচনা করবেন। তবে অত্র বিষয়ে আপিল চলমান থাকলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার শুনানি মুলতবি রাখতে পারবেন। তাহলে এটা দিয়ে আমাদের কাজ নাই, জাস্ট মনে রাখেন যে 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 মিথ্যা সাক্ষ্য দিল বা জাল দলিল দেখালো, এটা আদালত স্বেচ্ছায় মামলা করবে বা তারে দরখাস্ত দিতে হবে। এই কথাটাই বলা আছে কত ধারায়? 476। তানভীর সাহেব বুঝেন কিনা? তানভীর বুঝছেন কিনা? নূর আলম খান, জীবন তো জ্বালাম হয়, 476 ধারা তো আরো জ্বালা। বলেন বুঝছেন কিনা? মানে 195 ধারায় বলছে সরকারি কর্মকর্তাকে বা আদালতকে মামলা করতে হবে। এখন আদালতকে করতে হবে, আদালত স্বেচ্ছায় করবে বা আদালতকে মনে করাই দিতে হবে, এটা বলছে কততে? 476। বুঝছেন? ধন্যবাদ। এখন ভাই ধরেন উনারে আপনি দরখাস্ত দিছেন, ওনারে সাকিব খান দরখাস্ত দিছে যে আপনার আদালতে অপু মিথ্যা সাক্ষ্য দিতে এসে ধরা খাইছে, আপনি বাদী হয়ে মামলা করেন। উনি ওই দরখাস্ত নামঞ্জুর করে দিছে যে আমি মামলা করব না। তাহলে এই যে যে নামঞ্জুরকৃত আদেশ, এই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে 476 খ। এই যে দেখেন 476 একটু পরে পড়তেছি। তাহলে 476-এ যে দরখাস্তটা করছেন, এই দরখাস্ত যদি না মঞ্জুর হয় তাহলে প্রতিকার কি? কত দাঁড়ায়? 476 খ। যদি আপনি আবেদন করছেন বাট আপনার দরখাস্ত নামঞ্জুর করে নাই, আবার মঞ্জুরও করে নাই, না মঞ্জুর করলে তো আমি আপিল করতে পারতাম, কিন্তু আমার আবেদনটা শাকিব খানের আবেদনটা ভিত্তিতে মামলা করেও নাই, আবার বলেও নাই যে মামলা করবো না। উনি ওটারে কি রাখছে? ঝুলাই রাখছে। তাহলে সেই ক্ষেত্রে টিপ স্যার কার অধীনস্থ? দায়রা জজ। দায়রা জজের কাছে গিয়ে দরখাস্ত দিব, শাকিব খান দরখাস্ত দিবে 476 পথে। নিম্ন আদালত অভিযোগ না করলে উচ্চ আদালত করতে পারেন। যেখানে নিম্ন আদালত নিজ উদ্যোগে নালিশ করে নাই বা প্রার্থীগণের আবেদন বাতিল করে নাই, সেক্ষেত্রে উচ্চ আদালতে নালিশ করতে পারবে। তখন ওনারে তো দরখাস্ত, শাকিব খান চিফ স্যারের কাছে দরখাস্ত দিয়েছিল যে আপনি মামলা করেন, উনি মামলা করেও নাই, আবার দরখাস্ত নামঞ্জুরও করে নাই। তখন দায়রা জজের কাছে এসে অনুমতি আবার মনে করাই দিচ্ছে 476 ক ধারায় যে আপনার অমুক জায়গায় ঘটনা ঘটছে, অমুকের কাছে নালিশ করছিলাম, সে তো মামলা করে নাই, আইনে আছে আপনি করতে পারবেন, আপনি মামলা করেন। দায়রা জজ যদি শাকিব খানের দরখাস্ত নামঞ্জুর করে, দায়রা জজ বললো যে না না এই মামলা করা যাবে না, সেই ক্ষেত্রেও শাকিব খান আপিল করবে 476 খতে। আপিল কোথায়? হাইকোর্টে। বুঝছেন? তাহলে 476 নামঞ্জুর হইলে বা 476 ক নামঞ্জুর হইলে আপিল কোথায়? 476 খতে। সবসময় হাইকোর্ট বলা যাবে না, যে আদালত পড়ে আর কি। তাহলে আমি এটা বুঝলাম যে 476 যদি নামঞ্জুর হয় আপিল, 476 মঞ্জুর হয় নাই, নামঞ্জুর হয় নাই, তাহলে আবেদন করবো 476 কতে। 476 ক যদি নামঞ্জুর হয় তাহলে আপিল 476 কততে? কতে। বুঝলেন? আচ্ছা, এখন দেখেন 476 খ ধারায় আপিল। যেখানে প্রথম আদালত নালিশ রুজু করেছে, মানে হলো যে চিফ স্যার নালিশ কি মামলা করছে, বা পূর্ববর্তী দুই ধারায় 476 বা 476 ক ধারায় নালিশ রুজু করতে অস্বীকৃতি ব্যক্ত করেছে, সেখানে আবেদনকারী শব্দটা বলতেন, আবেদনকারী
বা যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ রুজু হয়েছে তার আপিলের ভিত্তিতে আপিল আদালত নালিশটি নিষ্পত্তি সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ যদি নালিশ করে, চিফ স্যার যদি নালিশ করে মানে মামলা করে, তাহলে আপিল করবে অপবিশ্বাস। আর যদি মামলা না করে তাহলে আপিল করবে শাকিব খান। মানে 476 খ ধারায় না ওই যে মিথ্যা সাক্ষ্য দিছে সেও আপিল করতে পারে, আবার যে সংক্ষুব্ধ সেও আপিল করতে পারে। এ হলো মূল কথা। এই ধারায় বর্ণিত আপিলের রায় বিরুদ্ধে কোনো দ্বিতীয় আপিলের সুযোগ থাকবে না। তাহলে আমার মূল কথাটা দাঁড়ালো কি, আমি যদি খুব সংক্ষেপে বলি যে ফৌজদারি কার্যবিধির 195 ধারায় বলছে যে কিছু কিছু মামলা স্বয়ং আদালতকেই বাদী হয়ে করতে হয় বা স্বয়ং সরকারি কর্মকর্তাকেই বাদী হয়ে করতে হয়। কোনো আদালতে যদি মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে ওই আদালতকেই বাদী হয়ে মামলাটা করতে হবে, অন্য কেউ মামলা করলে আমলে নিবে না। এখন ওনার যে বাদী হয়ে করতে হবে উনি স্বেচ্ছায় করতে পারে বা ওনারে দরখাস্ত করে মনে করাই দিবে, এটা হলো 476 মনে করাই দিলে উনি যদি সেটা না মঞ্জুর করে তাহলে সংক্ষুব্ধ পক্ষ আপিল করবে 476 পক্ষে। আর উনি মঞ্জুরও করে নাই, না মঞ্জুরও করে নাই, তাহলে উনি যে আদালতের অধীনস্থ তার কাছে যাই দরখাস্ত দেবে 476 পথে যে আপনার অমুক মামলা করে নাই, আপনি এখন করেন। উনিও যদি মামলা না করে তাহলেও আপিল কততে 476 খতে। আর 476 খতে যে মিথ্যা সাক্ষ্য দিছে সেও আপিল করতে পারে, অথবা যে সংক্ষুব্ধ যার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিছে সেও আপিল করতে পারে। এই হলো আপনার 195 এর সাথে 476, 476 ক এবং 476 খ এর সম্পর্ক, বুঝছেন? এবং যদি আপনাকে বলে যে 195 ধারায় আদালত বলতে কারে কারে বোঝানো হয়েছে, দেওয়ানি, রাজস্ব এবং দেওয়ানি, রাজস্ব আর কি বলেন, ফৌজদারি। এরপরে আমরা চলে আসি 196 ধারা, পাইছেন? 196 পাইছেন মূল বইতে। রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সমূহ যেমন রাষ্ট্রদ্রোহিতা, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, দণ্ডবিধির 108 ক, 153 ক, 294 ক, 295 ক, 505 ধারার অপরাধ সমূহ মানে রাষ্ট্রদ্রোহিতা বা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এই মামলাগুলো ডান সাইডে দেখেন সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের নির্দেশে তৈরিকৃত অভিযোগ অনুযায়ী। আমি আপনি কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করতে পারবো না, এই জায়গায় মামলা করতে হবে সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের নির্দেশিত তৈরিকৃত অভিযোগ অনুযায়ী। বুঝতে পারছেন? নির্মলের বিরুদ্ধে আমি যদি রাষ্ট্রদ্রোহিতার মামলা করি হবে না, রাষ্ট্রদ্রোহিতার মামলা করবে কে? সরকার। চিন্ময় প্রভুরে জানেন? চিন্ময় প্রভুরে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা করছে এটা কে করছে? সরকার করতে হবে। আমি আপনি কি রাষ্ট্রদ্রোহিতার মামলা করলে আমলে নিবে? বুঝছেন? আচ্ছা, তাহলে এটা বলছে কততে? 193। 197 দেখেন, বিচারক বা সরকারি কর্মকর্তার বিচার। আপনি যদি কোনো বিচারক বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন তাহলে সরকারের অনুমতি ছাড়া অভিযোগ আমলে নেওয়া যাবে। বিচারক বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে তাদের অফিসিয়াল দায়িত্ব রিলেটেড মামলা করলে। এখন আপনি যদি একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যৌতুকের মামলা করেন তাহলে সরকারের অনুমতি নেওয়ার দরকার নাই, কিন্তু তার অফিসিয়াল দায়িত্ব সংক্রান্ত অবহেলার জন্য যদি মামলা করেন তাহলে অবশ্যই সরকারের অনুমতি নেবে। তাহলে 195-তে বাদী হয় সরকারি কর্মকর্তা আর 197-তে আসামি হয় সরকারি কর্মকর্তা। বুঝছেন? তারপরে দেখেন 198 ধারা, দণ্ডবিধির 493 থেকে 496 ধারা পর্যন্ত বিবাহ সম্পর্কিত অপরাধ যেমন মুসলিম নারী কর্তৃক, আন্ডারলাইন করবেন, বিবাহ বলবৎ থাকা অবস্থায় পুনরায় বিবাহ করা বা দ্বিগামিতা বা বাইগামী। একজন ব্যক্তি তার স্বামী বা স্ত্রী থাকা অবস্থায় যদি সে আর একটা বিবাহ করে এটার বলে দ্বিগামিতা। বুঝছেন? তবে এটা যে ক্ষেত্রে ধর্ম তাকে মানে সমর্থন দিচ্ছে সেই ক্ষেত্রে সেটা অপরাধ হবে না। দেন মুসলিম লতে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারে, তো এই জায়গায় দ্বিগামিতার দায় সে দণ্ডিত হবে না। কিন্তু একজন নারী এক স্বামী থাকা অবস্থায় যদি আরেকটা বিয়ে করে সেই দ্বিগামিতার দায়ে দোষী হবে। তাহলে দ্বিগামিতার মামলা কে করতে পারে দেখেন, শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়া যাবে। তাহলে দ্বিগামিতার মামলা করা যাবে সংক্ষুব্ধ ব্যক্তি, সংক্ষুব্ধ ব্যক্তি আইদার হাজবেন্ড অর ওয়াইফ। বুঝছেন?
এই 198 ঘরে লেখেন চুক্তিভঙ্গ এবং মানহানি। চুক্তিভঙ্গ এবং মানহানি, কতক্ষণ পর দিয়েছে? ওই যে বাইগামি লেখা আছে তার পাশে লেখেন চুক্তিভঙ্গ এবং মানহানি। এটার অর্থ আসলে আহ চুক্তিভঙ্গ মানহানি হলো এই মামলাও সংক্ষুব্ধ ব্যক্তি ছাড়া অন্য কেউ করতে পারবে না। আচ্ছা, আমরা তাহলে 198-তে 3টা মামলার কথা পেলাম, একটা হলো দ্বিগামিতা, চুক্তিভঙ্গ, আর একটা কি মানহানি। এই মামলাগুলো শুধু কে করতে পারে? সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের ভিত্তিতে। আমরা 199-তে চলে আসি। দণ্ডবিধি 497 ধারার অধীন ব্যভিচার, অ্যাডাল্টারি। ব্যভিচার মানে হলো যে বিবাহিত নারীর সাথে সম্পর্ক স্থাপন করা, এটা হলো ব্যভিচার। বুঝছেন? ব্যভিচার বা ধরেন স্বামী বিদেশে, ওয়াইফ দেশে আর একজনের সাথে সম্পর্ক করছে, এখন যে পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করছে সেই পুরুষ যে বিবাহিত অবিবাহিত এটা অপ্রাসঙ্গিক, কিন্তু ওই মহিলাটাকে হতে হবে বিবাহিত, এটা বলে ব্যভিচার। বা 498 ধারায় অপরাধজনক উদ্দেশ্যে বিবাহিত নারীকে প্ররোচিত করে নিয়ে যাওয়া। আপনি কোনো ব্যক্তি যদি কোনো বিবাহিত নারীকে ফুসলিয়ে নিয়ে যায়, প্ররোচিত করে নিয়ে যায়, তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ 498 ধারায়। তো এই ক্ষেত্রে মামলাটা কে করবে? বিবাহিত নারীর, আন্ডারলাইন করেন, স্বামী কর্তৃক বা স্বামীর অনুপস্থিতিতে উক্ত অপরাধ সংঘটনের সময় যে সকল লোকজন উক্ত মহিলাকে দেখভাল করত তাদের অভিযোগের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়া যাবে। ধরেন স্বামী নাই, শ্বশুর শাশুড়ির কাছে থাকে, তাহলে শ্বশুর শাশুড়িও বিবাহিচারের মামলা দায়ের করতে পারে। বুঝছেন? তাহলে এই 195 থেকে 199 যে বিধিবিধান বলছে এইগুলা ছাড়া অন্যান্য সকল মামলা যে কেউ দায়ের করতে পারে। কিন্তু 195 সরকারি কর্মকর্তাকেই বা সরকারি আদালতকেই বাদী হতে হবে। 196 রাষ্ট্রদ্রোহিতার মামলা সরকারের নির্দেশে অভিযোগ তৈরি করলেই আমলে নিতে পারে। 197 বিচারক বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অপরাধ আমলে নিতে হবে, সরকারের অনুমতি লাগবে। 198 দ্বিগামিতা, চুক্তিভঙ্গ, মানহানি সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের ভিত্তিতে আমলে নিতে পারে। 199 ব্যভিচার বা বিবাহিত নারীকে ফুসলিয়ে নিয়ে যাওয়া, এটা ওই স্বামী মামলা করতে পারে বা স্বামীর অবর্তমানে যার কাছে ছিল সেই মামলা দায়ের করতে পারে। বুঝছেন? তাহলে আমরা বিগত বছরের প্রশ্ন দেখি। দেখেন 2011 সালে সর্বশেষ একটা প্রশ্ন এখান থেকে এসেছিল যে ফৌজদারি কার্যবিধির কোন ধারায় দায়রা জজ অপরাধ আমলে নিতে পারে? দায়রা জজ অপরাধ আমলে নেয় কত ধারায় বলেন? 93। অরিজিনাল কোর্ট হিসেবে পারে? না। মানে আদি আদালত হিসেবে পারে? না। আদি আদালত হিসেবে পারে না। তারপরে 3 নম্বর প্রশ্নটা পীযূষ সাহেব জোরে পড়েন। ফৌজদারি কার্যবিধি দেয় ধারায় ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে এবং দেয় ধারায় দায়রা জজ বিচার আমলে নেয় ম্যাজিস্ট্রেট কত ধারায়? 190। 190। আর দায়রা জজ 193। 193। 5 নম্বরটা পড়ি। আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে কোন কোর্টের মামলা নেওয়ার এখতিয়ার নেই? দায়রা জজ। 7 নম্বর দেখেন, মহানগর এলাকার বাইরে অপরাধ আমলে নিতে পারে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারপরেরটা দেখেন, ফৌজদারি কার্যবিধির 190 ধারায় ম্যাজিস্ট্রেট কয়টি উৎসের উপর ভিত্তি করে আমলে নিতে পারে? কয়টি? 3টি। তারপরে 9 নম্বরটা দেখেন, ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে অভিযোগের ভিত্তিতে, চার্জশিটের ভিত্তিতে, অপরাধ সম্পর্কে নিজস্ব জ্ঞানের ভিত্তিতে, উপরের সবকটি। 10 নম্বরটা দেখেন, সরকার কত ধারা অনুযায়ী কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার দিতে পারে? কত ধারায়? 190-4। 12 নম্বর বিবিআই, অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি আপত্তি করে মামলাটি স্থানান্তর আবেদন করতে পারে 191 ধারায় সাক্ষ্য গ্রহণের পূর্বে। তারপরে 14 নম্বর বিবিআই,
দণ্ডবিধিতে জালিয়াতি সম্পর্কিত 463, 471, 75, 76 দ্বারা বর্ণিত কোনো মামলার কোনো কার্যক্রমে পেশকৃত বা সাক্ষ্যগৃহীত কোনো দলিল সম্পর্কে সাধিত হলে উক্ত বিষয়ে অপরাধ আমলে নিতে পারে আদালতের লিখিত অভিযোগের ভিত্তিতে। 18 নম্বরটা দেখেন, দণ্ডবিধির 497 ধারায় ব্যভিচার, 498 ধারায় বিবাহিত স্ত্রীলোক প্ররোচিত করে নিয়ে যাওয়ার অপরাধ আদালত আমলে নিবে না স্ত্রীলোকটির স্বামীর অভিযোগ ছাড়া, স্বামীর অবর্তমানে স্ত্রীলোকটির তত্ত্বাবধায়কের অভিযোগ ছাড়া। 19 নম্বর বা সর্বশেষটা যদি আমরা দেখি, যে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেওয়ার আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? রিভিশন। আমলে নেওয়ার দিলে মানে রিভিশন। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা মোটামুটি পড়লাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু জিজ্ঞাসা করেন। যা যা পড়লাম কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ। প্রশ্ন আছে কারো? এই লুপসানা, শেখ ফারজানা, আকিনুর, দিলরুবা, মহুয়া, পারুল, মাকসুদা বলেন। হ্যাঁ, আগে তো বেশি কথা বলতাম, কিন্তু এখন কথা বলতেই আমার করে, আমি কথাই বলতে পারি না স্যার। কে কথা বলতে পারেন না কে বলেন? পারুল বলেন। কষ্ট পাইন না আমার কথা, আপনি কথা বলেন। যার যে কাজ সেটা করে যেতে হবে। কেউ জোরে হাসলে হাসতে হবে, কেউ কথা বললে বলতে হবে। আপনারা যারা আমার সামনে আছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে? সব বুঝে গেছেন? তো ঠিক আছে, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আমরা সরাসরি পরীক্ষায় চলে যাচ্ছি। আপনাদেরও গ্রুপে প্রশ্ন দিচ্ছি, নির্দিষ্ট সময় 10 মিনিটের মধ্যে পরীক্ষা দিয়ে উত্তরপত্র দিবেন। তাহলে অনলাইনে যারা আছেন, অফলাইনে যারা আছেন, আজকের ক্লাস এই পর্যন্তই। আগামীকালও আসেন ক্লাস করতে নাকি? সমস্যা আছে? আগামীকালও চলে এসেন 4টায়। আসলে এটা